সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ৯টা বাজে। চারিদিকে ঘুরে দেখতে থাকি, বুঝতে চেষ্টা করি আমি কোথায় আর এইটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার বিয়ে হয়ে গিয়েছে আরুষের সাথে। আমি এখন আরুষেরই রুমে। আমি চারিদিক চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু না, সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম, তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এদিকে আরও সকালবেলায় বাইরে চলে যায়। তার কিছুটা সময় এখন একা থাকতে ইচ্ছে করছিল, তাই পার্কে হাঁটতে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরই সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। পরনে পিঙ্ক কালারের শাড়ি, পেছনে তার মেয়েহীন পিঠ দেখা যাচ্ছে। পিঠে মুক্তার মতো পানি চিকচিক করছে। তার মাঝেই এক কালো তিলটা যেন এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তিলটা বেশ টানছে আরুষকে। আরুষ আর কিছু না ভেবে সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে। হঠাৎ পেছন থেকে কেউ আমার শাড়ির ভাঁজের মধ্যে দিয়ে আমার কোমর জড়িয়ে ধরতেই ভয়ে আমি লাফিয়ে উঠি। তাড়াতাড়ি আয়নাতে তাকিয়ে দেখি আরুষ আমায় জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নেই। আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। আরুষ সায়রার কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরুষের এভাবে তাকে জড়িয়ে ধরাটা সায়রার মাঝে এক অস্থিরতা তৈরি করেছে। আরুষের স্পর্শগুলো ওর ভিতরে এক তোলপাড় শুরু করে দিয়েছে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে। আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে, সায়রার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে। আমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। হঠাৎ আরুষ আমায় নিচের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দিকে ঘুরিয়ে দেখে আমি চোখ বুজে আছি। বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যায়। আমি হাঁ হয়ে আরুষের এমন ব্যবহারে তাকিয়ে থাকি। হয়তো আরুষ আমার সাথে রেগে আমায় দূরে সরিয়ে দিয়েছে, আবার হয়তো বুকে জমে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারেনি। আরুষ নিজ থেকে আমাকে কাছে টেনে আবার নিজেই আমাকে এভাবে দূরে সরিয়ে দেওয়াতে আমি বেশ অপমান বোধ করি। কিন্তু তারপরেও আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি স্বাভাবিকভাবে নেই, কারণ দোষটা আমারই ছিল। তাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আরুষের আমার প্রতি এই রাগ, এই অভিমান জিত করাটা জায়েজ আছে, কারণ আমি খুব বেশি অন্যায় করেছি আরুষের সাথে। তাকে সত্যি থেকে আড়াল করেছি, কিন্তু তাকে কখনো ঠকাতে চাইনি। পরিস্থিতিটা এমন ছিল, আমাকে সব বাধ্য হয়ে করতে হয়েছে। আমি যে সব করতে বাধ্য ছিলাম। আমি বাইরে গিয়ে দেখি সকলেই একসাথে জড়ো হয়ে বসে আছে। কালকে রিসেপশন, তাই অনেক কাজ পড়ে আছে। সকলেই নিজের কাজ বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি, সকলের সাথে ভাব বিনিময় করি। একটু পরে আরুষ আসলে সবাই একসাথে খেতে বসে যাই। আরুষ, কাল কিন্তু রিসেপশন, তোর যদি কাউকে দাওয়াত দেওয়ার থাকে তাহলে দিয়ে দিস। আর শোন, ডেকোরেশনের দিকটা তোকে দেখতে হবে, বুঝেছিস? আর সায়রা মা, খাওয়া শেষে তুমি আমার রুমে এসে কালকের জন্য শাড়ি আর গহনা নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে খালামণি। এখনও খালামণি ডাকবি? অভিমানী সুরে বলল। না মানে। কোনো মানে না, এখন থেকে মা বলে ডাকবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অতঃপর সকলের খাওয়া শেষে যে যার মতো কাজে চলে যায়। আরুষ কি কাজে যেন বাইরে চলে যায়। আমি চলে যাই মার রুমে। কতক্ষণ মার সাথে কথা বলে শাড়ি আর গহনাগুলো নিয়ে রুমে আসি। রুমে এসে সব গুছিয়ে আবার বাইরে সকলের সাথে বসি। সকলেই কিছু না কিছু জিজ্ঞেস করছে, আমি হাসি মুখে উত্তর দিচ্ছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকটাক কাজ করছি। রাতে সকলের খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। আরুষকে দেখেই বোঝা যায় তার এখন
প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য কফি বানিয়ে নেই। আরুষ আবার আমার হাতের কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে তাকে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে নাও, মাথা ব্যথা চলে যাবে। সে চোখ খুলে একবার আমার দিকে তাকালো, অতবার আরেকবার কফি এর দিকে তাকালো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক। আমি যে এখনো তার হাবভাব বুঝি তা হয়তো আরুষ মেনে নিতে পারছে না। তাই আমি বলি, আমাকে পরে দেখো, সারা জীবনই তোমার পাশেই আছি। যখন ইচ্ছে তখনই দেখো, আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তা দেখে আরুষ বাঁকা হেসে বলে, রুহানের সঙ্গে মিলে আমায় আবার মারার প্ল্যান করিসনি তো? তোদের আবার আমার ভরসা নেই, যখন তখন পিছন দিক দিয়ে আঘাত করতে পারিস। তুমি ভুল বুঝছো, এমন কিছুই না, আমাকে বলার সুযোগ তো দাও। কি বলবি? হ্যাঁ, কি বলবি শুনি? কিভাবে তুই আর রুহান মিলে আমাকে ধোঁকা দিলে, কিভাবে আমাকে ঠকালি, তাই তো? আহা, তুমি আমার কথা তো শোনো। প্লিজ সায়রা, স্টপ ইট। আর কত নাটক করবি তুই? হ্যাঁ, তোর এই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত। আমি আর নিতে পারছি না। প্লিজ আমায় কিছু সময় একা থাকতে দে। আমি আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যাই। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একটা বার সুযোগ দিয়েই দেখতে, শুনতে আমি কি বলতে চাই। এইভাবে আর কতদিন তুমি আমায় ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি নিতে পারছি না, কিন্তু যত যাই হোক আমি হাল ছাড়বো না। তোমায় আমি সত্যিটা জানিয়েই রাখবো। এর প্রায় অনেকক্ষণ পর সায়রা রুমে আসে। এসে দেখে আরুষ সেই আগের মতোই চোখ বুঝেই শুয়ে আছে। সায়রা কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে আরুষের পাশে থেকে গিয়ে একটা বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়ায় ঘুমানোর জন্য। এমন সময় হঠাৎ পেছন থেকে আরুষের গম্ভীর কণ্ঠে থেমে যায়। আরুষ আগের মতোই একই অবস্থায় থেকে বলতে লাগে, চুপচাপ আমার পাশে শুয়ে পড়। এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবি। আর আমি এসে তোকে কোলে করে নিয়ে পেটে শোয়াবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোণায় আরুষের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নিয়ে এমনিতেই আরুষ হয়তো আমার উপর বেশ রেগে আছে। এখন যদি টাচ লাগে তাহলে হয়তো আমাকে চিবিয়েই খেয়ে ফেলবে। কিন্তু আমায় অবাক করে আরুষ বলে ওঠে, আমি বাঘ না ভালুক? হ্যাঁ, যে তুই আমার থেকে এত দূরে দূরে আছিস? একটু হলেই তো পড়ে যাবি। পরে কোমর ভেঙে গেলে তখন আবার আমাকে চালাবি। যত সব। ঠিক হয় ঘুমা। আমি আরুষের কথায় মুচকি হেসে ঠিক মতোই শুই, কারণ আমি জানি আরুষের মনে এখনো আমার জন্য ভালোবাসা রয়ে গেছে। তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে, যা মাঝে মাঝে আরুষ নিজের অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না। আজ শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে যেতেই আরুষ আমার কাছে এসে আমাকে বেশ কিছু সময় দেখতে লাগে। তারপর আমাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। আমিও ঘুমের ঘোরে আরুষের সাথে গভীরভাবে মিশে যাই। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছে। হয়তো এত সময় ধরে এমনই একটা আশ্রয় খুঁজছিলাম, যা আমি এখন পেয়ে গেছি। এত সময় ধরে আরুষের বুকের মধ্যে কেমন যেন অশান্তি লাগছিল। চোখে ঘুম আসছিল না, কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই সায়রার উপরে রাগ দেখাক, অভিমান করুক, যতই ওর থেকে দূরে পালাক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো তো তাকেই বাসে। আরুষ পরম আয়েসে সায়রাকে তার নিজের বুকের সাথে গভীরভাবে জড়িয়ে নিয়ে হয়তো এখন একটু শান্তিতে ঘুমাতে আসবে। আজ সকাল থেকেই সকলের মাঝে তোলপাড় লেগে আছে, কেননা আজ রিসেপশন বলে কথা। সকলের এই কাজ ওই কাজ করেই চলেছে। আরুষও সকাল থেকে কাজে লেগে পড়েছে। আর সায়রার সাথে তার সকাল থেকে দেখা মেলেনি।
আমি অনেকবার উকিঝুঁকি করেছি যদি তার দেখা মিলে এই ভেবে, কিন্তু আমার ভাগ্য তার ছায়া এরও দেখা মিলল না। এইদিকে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে আসে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকাল হতে হতেই আমাকে পুরোপুরি রেডি করে তারা চলে যায়। বিকেলে আরুষ নিজের রুমে আসে রেডি হতে। সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে। হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে সায়রার দিকে চোখ যেতেই থমকিয়ে যায়। সায়রা নিজের আঁচলের কুচি সামলাতে ব্যস্ত, কিছুতেই কুচিগুলো ঠিক করতে পারছিল না। পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, তার মধ্যে সাদা পাথরের কাজ। অসম্ভব সুন্দর শাড়িটা সায়রাকে বেশ মানিয়েছে। তার সাথে হেভি মেকআপ আর ম্যাচিং অর্নামেন্টস তো আছেই। চুলগুলো কার্ল করে এক পাশে রাখা। আরুষ মুগ্ধ নয়নে সায়রাকে দেখেই চলেছে। পরে সায়রার কাছে এসে সায়রার কুচিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে, যা সামলাতে পারিস না তা পড়িস কেন? রিসেপশনের শাড়ি পরবো না তো কি পরবো? মুখের ওপর তর্ক করা আমি একদম পছন্দ করি না, তা তুই ভালো করে জানিস। সে যাই হোক, তুই শাড়ি সামলাতে পারবি কিনা তা বল। পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকলের সামনে শাড়ি খুলে গেছে, তখন তো আবার আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। আমি মুখ ছোট করে বলি না পারবো। আরুষের কিছু না বলে কুচি ঠিক করে কাবার থেকে স্যুট বের করে ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যায় সায়রাকে হলে নেওয়া হয়। চারিদিকে অনেক মানুষ ঘেরা, সবাই সায়রার অচেনা। আরুষের মা তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, আর সায়রা সকলের সাথে কুশল বিনিময় করছে। তার ফাঁকে ফাঁকে আরুষকে দেখছে, আর সায়রার চোখ দুটো যেন আরুষের উপর থেকে সরতেই চাইছে না, কেননা আজ ওকে বেশ হ্যান্ডসাম লাগছে। তার পরনে ব্ল্যাক স্যুট অ্যান্ড প্যান্ট, ভেতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট, চুলগুলো স্পাইক করে, তাও কিছু অবাধ্য চুল কপালের সামনে এসেই পড়েছে। হাতে ব্ল্যাক কালারের ব্যান্ডেড ওয়াচ, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। সায়রা যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ ওর নাম ধরে ডাকে। সায়রার সামনে তাকিয়ে দেখে সায়রার বাবা মা দাঁড়িয়ে আছে। সায়রা তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে সায়রার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। সায়রাও ঘুরে যেই স্টেজে যেতে নিবে তখন একজনের উস্কো কণ্ঠে থেমে যায়। ভয়ে সায়রার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি যখন আরুষকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাকে। আমি সামনে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরি। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। আমিও ঘুরে যেই স্টেজে যেতে নিব তখন একজনের কর্কশ কণ্ঠে থেমে যাই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি পিছে ঘুরে দেখি রুহান। তাকে দেখে কিছুটা ভয় হলেও পরক্ষণে নিজেকে সামলে নেই। সে আমার কাছে এসে বলে, ভালোই তো আছো তাহলে? খারাপ থাকার কথা বুঝি? কতদিনই বা ভালো থাকবে শুনি? আমি ভালো করেই জানি আরুষ তোমাকে কেন বিয়ে করেছে, তাই এত ভালো থাকার অভিনয় করে লাভ নেই। কে বলেছে আমি অভিনয় করছি? আমি সত্যি আরুষের সাথে অনেক ভালো আছি, কেননা ও যে আমার পাশে আছে। ও তোমার পাশে থাকলে পাশে নেই তা তুমি জানো। হাসালে, ও তোমার পাশে থাকলেও পাশে নেই তা তুমি জানো, আর আমিও জানি। কেননা ওর মনে তোমার জন্য যে বিষ আছে তা কোনোদিনও কমবে না। ও কখনোই তোমায় আপন করে নিবে না। আমি মুচকি হেসে বলি, ভালোবাসা বলতে একটা জিনিস আছে যার জোর কিনা অনেক বেশি, আর সেই জোরেই আমি আজ আরুষের বউ। এই সকল বিষ সেই ভালোবাসার কাছে হার মানতে বাধ্য। আমার ভাগ্য যে আরুষের সাথে জড়িত তা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, কেননা এর প্রমাণ তুমি নিজেই। আমিও দেখব এই ভালোবাসা জোর কতদিন চলে। তোমাদের তো আমি কোনোদিনও এক হতে দিব না। আমি আবার আরেক গাল হেসে বলি, তুমি কি মনে করছো আমি এখন সেই আগের মতো তোমার কথায় ভয় পেয়ে যাব? মোটেও না। তখন আমি হেল্পলেস ছিলাম, কিন্তু এখন নই। তাই যা করার করো। আর হ্যাঁ, এসেছো যখন খাবার খেয়ে যেও কিন্তু। এই বলে আমি স্টেজে উঠে বসি আর পিছে তাকাই না। যদি তাকাতাম
তাহলে হয়তো রুহানের সেই পৈশাচিক হাসিটা দেখতে পেতাম। এদিকে আরুষুর কিছু রিলেটিভের সাথে কথা বলছিল। হঠাৎ তার সায়রার কথা মনে পড়তেই সে সায়রাকে খুঁজতে থাকে। অতঃপর চোখ যায় স্টেজের সামনে বধূ সাজে সায়রার দিকে। কার সাথে যেন কথা বলছে, ভালো মতো দেখতেই বোঝে সে রুহানের সাথে কথা বলছে, তাও আবার মুচকি এসে। তা দেখেই আরুষের মাথায় রক্ত উঠে যায়। সে সায়রাকে রুহানের সাথে একদম সহ্য করতে পারছে না। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সায়রা সরে যেতেই রুহানের নজর আরুষের দিকে পড়ে, আর সে আরুষের চেহারা দেখেই বুঝে যায় আরুষ বেশ রেগে আছে। আর কেন তা রুহানের অজানা নয়। তাই তো সে এক পৈশাচিক হাসি হাসে। রুহান এইবার ধীর পায়ে আরুষের দিকে যায়, তারপর আগুনে ঘি ঢালার কাজ শুরু করে দেয়। দেখলি তো তোর বউ আমায় দেখে কথা বলার জন্য কিভাবে স্টেজ থেকে নেমে আসলো, কোনো কিছু চিন্তা করলো না। বলি কি নিজের ওয়াইফকে একটু দেখে রাখিস, কখন ফুট করে আবার আমার কাছে চলে আসে। তা তো বলা যায় না যে একবার তোকে আমার জন্য ছাড়তে পারে, সে দ্বিতীয়বারও তোকে ছাড়তে পারে। তাই একটু দেখে রাখিস, বুঝলি? আরুষ এইবার রাগে দাঁতে দাঁত চেপে বলে, তার টেনশন তোকে করতে হবে না, তুই আপাতত তোর টেনশন কর। আর আমি তোর বন্ধু নয় যে তুই আমার সঙ্গে এভাবে কথা বলবি। আমি তোর অফিসে 60% শেয়ারের মালিক, মানে তোর বস। সো বি ইন ইউর লিমিটস, ওকে? ঠিক আছে বস, এটা আপনার লাইফ, আপনি বুঝবেন, কিন্তু আগে থেকে সাবধানতা অবলম্বন করা ভালো। আমি বাকি আপনার ইচ্ছা। আর হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল। আমার এখন কাজ আছে, আমি তাহলে এখন আসি। বলে এক মুচকি হাসি দেয় রোহান, যা দেখে আরুষের গা জ্বলে যায়। কিন্তু এখন ফাংশন চলছে বলে কিছু করতে পারছে না, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে রোহান বেরিয়ে এসে এক প্রশান্তির শ্বাস নেয়। আগুন তো আমি লাগিয়ে দিয়েছি, এখন শুধু দেখা বাকি, এতে কে কতটুকু জ্বলে পড়ে। তুই কোনোদিনও জানবি না আরুষ, আসল সত্যিটা কি। সেই দিন তুই সামনে ছিলি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোর সামনেই সব করব, কিন্তু তুই কিছুই বুঝতে পারবি না। আমাকে অপমান করা ফল তুই পাবি, তাও খুব জলদি। এই বলে হু হু করে হেসে ওঠে। প্রায় 30 মিনিট আগেই বাসায় এসে পৌঁছেছে ওরা। আরুষ কিছু না বলে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। সায়রাও ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যায়। আজ যেভাবেই হোক আরুষকে সত্যিটা জানাতেই হবে তার। আরুষ ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে, তার মাথায় এখন খালি রুহানের সেই কথাগুলোই ঘুরঘুর করছে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু পারছে না। এমন সময় পিছন থেকে কেউ আরুষকে জড়িয়ে ধরে। আরুষ জানে কে সে পিছনে না ঘুরেই উপলব্ধি করতে পারে এটা সায়রা। কিন্তু তার মাথায় যে এখন রাগ ভর করেছে। সে এক ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় সায়রাকে। তারপর সে সায়রার বাহু শক্ত করে ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলতে লাগে, কেন করলি তুই আমার সঙ্গে এমন? কেন কেন আমার জীবনটাকে তুই এভাবে অগোছালো করে দিলি? কেন তুই আমাকে এমন ধোঁকা দিলি? কেন রে? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম, তোকে পেতে চেয়েছিলাম, আর তো কিছু নয়। কিন্তু তুই কি করলি? তুই আমাকে ধোঁকা দিলি, তাও আবার ওই রুহানের সঙ্গে মিলে। আমার ভালোবাসাকে তুচ্ছ করলি, বিশ্বাসঘাতকতা করলি। আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগি, আরুষ আমার কথাটা শোনো, আমি সব খুলে বলছি। আমি কেন এমন করেছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি যে এইসব করতে বাধ্য ছিলাম। আরুষ রেগে সায়রার বাহু আরো শক্ত করে ধরে বলতে লাগে, চাই না শুনতে তোর কথা। তুই একটা মিথ্যেবাদী। তুই শুধু মানুষকে ঠকাতে পারিস আর মানুষের ভালোবাসা নিয়ে খেলতে পারিস। আমি কিচ্ছু শুনতে চাই না। বলেই সায়রাকে জোরে ধাক্কা দিয়ে পেছনে ঘুরে যায়। সায়রার নিচে পড়ে যায় আর তার হাত এক পাথরের উপরে গিয়ে পড়ে। হাত পাথরে গেঁথে গিয়ে রক্তে পড়া শুরু হয়ে যায়। সায়রা ব্যথায় কুকড়িয়ে ওঠে। সেখানে বসে হাত ধরে মুখ ঠোঁট দিয়ে চেপে ধরে কান্না করতে লাগে। আরুষ বেশ কিছুক্ষণ ধরে কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ঘুরে দেখে সায়রা হাত ধরে কান্না করছে, তার হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে আরুষ তাড়াতাড়ি করে সায়রার কাছে যেয়ে তাকে কোলে তুলে রুমে নিয়ে যায় আর বেডে বসিয়ে পাগলের মতো করে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগে।
তা খুঁজে এনে সায়রার সামনে এসে নিজে বসে তার হাত ধরে সেখানে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তার চোখে মুখে বেশ অস্থিরতা, যেন কষ্টটা সায়রা না আরুষ নিজেই পাচ্ছে, আর বারবার বলছে, সরি, আমি ইচ্ছে করে করিনি। খুব খুব লেগেছে না? খুব কষ্ট হচ্ছে। সরি রে, আমি তোকে আঘাত করতে চাইনি। রাগের বশে এমনটা করে ফেলেছি। ইস, কত রক্ত পড়ছে। তুই চিন্তা করিস না, এখনই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। সায়রা অবাক চোখে তাকিয়ে আছে। এ তার কেমন ভালোবাসা! একটু আগে যাকে সহ্য করতে পারছিল না, আর এখন তার কষ্ট দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে তার কষ্ট কমাতে। আরুষ বারবার নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে সায়রার হাতে আর সরি বলছে। সায়রা কিছু না বলে আরুষকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আর কান্না করতে থাকে। আরুষও ওকে আলগাভাবে জড়িয়ে ধরে। তারপর আরুষ সায়রার মুখ উঁচু করে নিজের ঠোঁট দিয়ে সায়রার চোখের পানি শুষে নেয়। পরে ওর ঠোঁট দুটোকে নিজের ঠোঁট ছোঁয়ায়। সায়রা কেঁপে ওঠে। আরুষ কিছুক্ষণ পরে সরে এসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। সায়রাও পরম আয়েসে আরুষের বুকে মুখ লুকায়। সূর্যের মিষ্টি আলো সায়রার উপরে পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে পাশে ঘুরে দেখে আরুষ ওকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে শুয়ে আছে। ঠোঁটগুলো একদম বাচ্চাদের মতো উল্টিয়ে রেখেছে। ওর সিল্কি চুলগুলো অগোছালো হয়ে কপালের সামনে এসে পড়েছে। সায়রার বড্ড ইচ্ছে হচ্ছে এই চুলগুলো নিয়ে খেলতে, তাই সে এক হাত দিয়ে আরুষের চুলগুলো আরেকটু অগোছালো করে দেয়। এতে আরুষ কিছুটা নড়ে ওঠে আর ঘুমের ঘোরে সায়রাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। সায়রা তা দেখে মুচকি হাসে আর কালকের কথা মনে করতে থাকে। কাল আরুষ সায়রাকে একেবারের জন্য নিজের করে নিয়েছে, ওকে আপন করে নিয়েছে। সায়রা কাল পুরোপুরিভাবে আরুষের হয়ে গিয়েছে। এখন সায়রা আর আরুষ এক। আরুষ সায়রাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। এসব ভাবতেই সায়রা লজ্জায় আরুষের উন্মুক্ত বুকে মুখ লুকায়। এরই মধ্যে আরুষ নড়ে ওঠে। তা দেখে সায়রা বলে, মর্নিং মিস্টার ডাফার। গুড মর্নিং মিস পুচি। সায়রা এবার মুচকি হেসে বলে, থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য, সব ভুলে নতুনভাবে সম্পর্কটাকে নাম দেওয়ার জন্য, আমাকে নিজের করার জন্য। এই কথা শুনে আরুষ শব্দ করে হাসতে লাগে। সায়রা আরুষের এমন হাসির পিছনের কারণ খুঁজে পায় না। সে তো কোনো মজার কথা বলেনি, তাহলে আরুষ হাসছে কেন? সে আরুষের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আরুষ নিজের হাসি থামিয়ে বলতে লাগে, সিরিয়াসলি সায়রা, তোর মনে হয় আমি তোকে আপন করে নিয়েছি? বলেই আবার আগের মতো জোরে জোরে হাসতে লাগে। সায়রা আরুষের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আরুষ আবার বলতে লাগে, আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধুই একটা নাটক ছিল। কাল আমি যা করেছি শুধু তোকে নিজের করে রাখার জন্য, এর চেয়ে বেশি আর কিছুই না। সায়রা কাঁপা কাঁপা গলায় বলতে লাগে, মানে? আরুষ সায়রার গালে হাত রেখে বলতে লাগে, আমি তোকে নিজের সঙ্গে পেতে রাখতেই কাল তোকে আপন করে নিয়েছি, যাতে তুই আমাকে ছাড়ার কথা চিন্তাও করতে না পারিস। সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকবি আর ওই রুহানের কাছে যেতে না পারিস। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? না, কখনো না। আমি কিচ্ছু বলিনি। আমি আমার প্রতিশোধটা নেবই। যতটা কষ্ট তুই আমাকে দিয়েছিস ততটাই কষ্ট এবার তুই পাবি। এসব বলেই আরুষ বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায়, আর সায়রা থম মেরে সেখানেই বসে থাকে। আরুষ এসব কি বলছে? কাল রাতের সব কিছু মিথ্যা ছিল। কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসা মিথ্যা ছিল। শুধু আমাকে আটকানোর জন্য এসব করছে, যাতে আমি তাকে ছেড়ে না যাই। এসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একসময় সে ডুকরে কেঁদে ওঠে। সে আরুষের কাছ থেকে এমন কিছু কখনোই আশা করেনি। সে ভাবতেই পারছে না আরুষ এমন কিছুও করতে পারে। সায়রা এইবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগে।